ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা দিনের বাছাই করা সংবাদ নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আমার প্রশ্নটা আসলে সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে রাজনীতিকরা কি প্রধান উপদেষ্টার সঙ্গে যেতে পারেন? মানে আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। শুরুতেই চলে যেতে চাই এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি যুক্ত আছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকেও। আপনি যেমনটা বলছিলেন যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যাত্রা করছে এবং সেই প্রতিনিধি দলে ৩টা রাজনৈতিক দল থেকে প্রথমে ৪ জন ছিল এবং এখন শেষ মুহূর্তে আমরা শুনছি যে প্রতি দল থেকেই 2 জন করে মোট 6 জন প্রতিনিধি তার সাথে অংশগ্রহণ করবেন। এই নিয়ে ইতিমধ্যেই আমাদের রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্যে আছে যে এই 3টি রাজনৈতিক দলের নেতৃত্ব কেন, এবং তাদের মধ্যে হলেও প্রথমে যে আলোচনাটা ছিল বিএনপি থেকে কেন 2 জন এবং অন্য রাজনৈতিক দল থেকে কেন 1 জন করে। এগুলো এই গত 2 দিন ধরে আমাদের রাজনীতিক অঙ্গনে একটা আলোচনার বিষয় হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আলোচনা হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বিদেশে যাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বৃহত্তম 3টি রাজনৈতিক দল এবং আলোচিত রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদেরকে তিনি নিয়ে যাচ্ছেন এবং এটার একদিকে হয়তো তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত প্রধান বিরোধী দলগুলো আছে বা প্রধান রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে যেয়ে তিনি বিশ্ববাসীকে একটা বার্তা দেওয়ারও চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দল মতের অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে বা তাদের সমর্থনে এটিও হয়তো হতে পারে তার একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা। আর এটা তো একটা রাষ্ট্রীয় সফরে কি রাজনীতিকরা কি যেতে পারেন? না, রাষ্ট্রীয় সফরে এর আগে যারা সরকারে ছিলেন সেই সরকারের বাইরে রাজনীতিবিদরা তো গিয়েছেন। 14 দলের শরিকদেরকে যখন প্রধানমন্ত্রী যখন গিয়েছেন সেখানে প্রধানমন্ত্রীর সাথে তো যারা তার সরকারে ছিল না কিন্তু সমর্থক ছিল সেই ধরনের রাজনীতিবিদদেরকে তো তিনি নিয়ে গেছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গেছেন। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের মানে সফর সঙ্গী হিসাবে নিয়ে যাওয়া। এর আগেও বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধানদের সাথে রাজনৈতিক নেতৃত্ব, তারপরে সংস্কৃতি শিক্ষাবিদ তাদের কিন্তু প্রতিনিধি দলে শরিক হওয়ার নজির কিন্তু আছে। তো ফলে আমরা মনে করছি যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে যে একটা বড় রকমের কি বলবো যে একটা সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেই রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে এবং যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে মূল অ্যাক্টর হিসাবে কাজ করছেন তাদেরকে তার সফর সঙ্গী হিসাবে নিয়ে যেয়ে তিনি একটা সমঝোতার বাণীও হয়তো তিনি দেওয়ার চেষ্টা করছেন সবাইকে। আপনি বলতে চাচ্ছেন একটা সৌহার্দ্যের বার্তা আসলে পৌঁছে দিতে যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সেটি। আমি আবারও আপনার কাছে ফিরব। আকবর হোসেন, আপনার কাছে আমার একই প্রশ্ন যে রাষ্ট্রীয় সফরে রাজনীতিকরা যাওয়াটা আসলে কতটুকু প্রাসঙ্গিক? এখানে আমি অপ্রাসঙ্গিকের কোনো বিষয় দেখছি না কয়েকটি কারণে। প্রথম কথা হচ্ছে যে অধ্যাপক সিদ্দিকুর রহমান যেটি বলছিলেন যে এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা যদি বলি ট্রানজিশনাল গভর্নমেন্ট, এবং তারা একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতা এসেছে এবং এই সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরবর্তী একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এবং বিশ্ববাসী জানে যে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে এই সরকার এসেছে এবং এই সরকার কিন্তু পরিচালিত হচ্ছে এক্সিস্টিং যেসব পলিটিক্যাল পার্টিজ আছে তাদের সমঝোতার ভিত্তিতে, তাদের সমর্থনের ভিত্তিতে। সুতরাং প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যখন যাচ্ছেন, একটা তো হচ্ছে অধিবেশন আছে সেখানে থাকবে এবং অধিবেশনের বাইরে কিন্তু অনেকগুলো সাইডলাইন মিটিং এখানে হতে পারে। এবং আমি অধ্যাপক সিদ্দিকুর রহমানের সঙ্গে একমত যে এর মাধ্যমে এটা একটা মেসেজ যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি এবং এই সরকার যে একটা নির্বাচন আয়োজন করবে সেই সরকারের উপর একটা কনফিডেন্স, এবং সরকারও ওই কনফিডেন্সটা দিতে চাচ্ছে যে আমরা আগামীতে
একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে জনগণ যাতে একটা তাদের পছন্দ অনুযায়ী সরকারকে বাছাই করে নিতে পারে। রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু ন্যাশনাল ইস্যুতে আমাদের এখনকার যে পলিটিক্যাল পার্টি যারা আছে, অ্যাক্টর, তারা যে একে অপরের সঙ্গে তাদের তেমন কোনো বিরোধ সেই অর্থে নেই। এবং আপনি যেটা বলছেন যে রাষ্ট্রীয় সফর, রাজনীতি তো রাষ্ট্রের বাইরে নয়, রাজনীতি দ্বারাই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং যে পলিটিক্যাল পার্টিস গুলোকে এখানে নেওয়া হচ্ছে, এখানে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, জামায়াত ইসলামী আছে, এনসিপি আছে, এবং আমরা যদি বাংলাদেশের ভোটিং প্যাটার্ন চিন্তা করি, এনসিপি নতুন দল, তাও একটা ধারণা করা যায় যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকবে, কারা ক্ষমতায় আসতে পারে, সেটা মোটামুটি একটা ধারণা কিন্তু মানুষের আছে। এখন সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই মুহূর্তে ইন্টারন্যাশনালি একটা বার্তা দেওয়া প্রয়োজন যে বাংলাদেশ সামনের দিকে যেভাবে এগোচ্ছে, এখানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা কনসেনসাস আছে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার যে সফরসঙ্গী হওয়া, এটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। মানে এটা একদম অস্বাভাবিক কিছু না, আপনি বলছেন যে একই রকম আপনাদের মানে মানে আপনাদের লজিকগুলো ঠিক কাছাকাছি, যে সৌহার্দ্যের একটা বার্তা দিতেই আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যাচ্ছেন। বেশ কিছু ইস্যু রয়েছে। আমি অপরাধমূলক কাজে জামায়াত জড়িত থাকলেও গণমাধ্যম শুধু দোষ দেয় বিএনপিকে। আকবর হোসেন, আপনার কাছেই জানতে চাই, বিষয়টা কি আসলেই তাই? মানে আমরা আসলে বাস্তবতাতেও তাই দেখি যে জামায়াত কি একেবারে জামায়াতের কোনো সমস্যাই নেই, সবসময় বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে, গণমাধ্যমের সমালোচনাও বিএনপি সবসময় আগে থাকে। সেটার কারণটা কি মনে করেন আপনি? আমাকে যদি একটু বলতে পারেন যে এই কথাটা কে বলেছে, এটা কি আপনার কথা নাকি এটা কেউ বলেছে? না না, এটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের কথা, রুহুল কবির রিজভী বলেছেন। আচ্ছা, উনি উনি বলেছেন যে জি, দেখুন, বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক প্যাটার্ন, আমরা এখানে কিন্তু ওভারনাইট কোনো চেঞ্জ আশা করতে পারি না। ওভারনাইট চেঞ্জ আশা করতে পারি না এই জন্য যে গত 16 বছরে, এই সরকার তো এসেছে 1 বছর, তার আগের 16 বছরে বাংলাদেশের পলিটিক্যাল ফ্যাব্রিক কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু নষ্ট হয়ে গেছে। সুতরাং এইখানে যখন নতুন একটা পালাবদল হয় ক্ষমতার, একটা দীর্ঘমেয়াদী অটোক্রেটস বা ফ্যাসিস্ট রেজিম যারা পতন হয়, তখন অনেকে নানাভাবে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করে, নানা কিছুর ভাগিদার হওয়ার চেষ্টা করে। এখন গণমাধ্যম, আমি মনে করি যে তারা যে প্রতিবেদন করবে বা রিপোর্ট করবে কোন দল কিভাবে অ্যাক্ট করছে রাজনীতির মাঠে, সেটা কিন্তু আসলে তাদেরও নিরপেক্ষভাবে তুলে ধরা উচিত। এখন আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না যে কোন দলের লোকজন বেশি জড়িত বা কোন দলের লোকজন কম জড়িত, সেই পরিসংখ্যান এই মুহূর্তে আমার কাছে নেই। এটা সম্ভব না, আসলে কঠিন বিষয়। হ্যাঁ হ্যাঁ, বাট রুহুল কবির রিজভী সাহেব যদি এই কথাটা বলে থাকেন, যদি এটা সত্য ওনার কথা হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এটার দিকে একটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, যে আসলে উনি এই কথাটা কেন বলছেন। যদি গণমাধ্যমের কাছে সেরকম কোনো পরিসংখ্যান থেকে থাকে বা এর বাইরে যদি কোনো পরিসংখ্যান থেকে থাকে, তারা সেগুলো তুলে ধরতে পারে। সুতরাং আসলে কোন দল বেশি করছে বা কোন দল কম বলছে সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলাটা মুশকিল। কিন্তু হ্যাঁ, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং জামায়াত ইসলামেও বাংলাদেশে রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে, এবং এখন এই দুটো দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আমরা দেখছি আগামী নির্বাচনে। তো সুতরাং একজনের বিরুদ্ধে আরেকজনের পাল্টাপাল্টি অভিযোগ থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, এবং ওই অভিযোগগুলো কতটা সঠিক বা সারবত্তা আছে কিনা সেগুলো আমার মনে হয় যে খতিয়ে দেখার প্রয়োজন আছে। যে আত্মসমালোচনারও একটা বিষয় রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনি ভালো একটি বিষয় সামনে এনেছেন। সিদ্দিকুর রহমান, একটু আপনার কাছে আমি আসতে চাই যে একই বিষয়ে যে সবসময় বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে বিভিন্ন নানা রকম অসঙ্গতির ইস্যুতে, এটা বিএনপির অভিযোগ, রুহুল কবির রিজভী সাহেব বলেছেন আজকে। আপনারও কি তাই মনে হয়? অন্যদিকে উনি আরও বলেছেন জামায়াত বিএনপি চাঁদাবাজি কিংবা জামায়াতের চাঁদাবাজি ইস্যুতে একটি কথা বলেছেন যে জামায়াত হচ্ছে অন্যের কাছে অর্থ সংগ্রহ করে নিজেদের সংগঠনের জন্য সেটা হচ্ছে ব্যয় করে, এরকম একটা অভিযোগ এসেছে বিএনপির পক্ষ থেকে। তো সব মিলিয়ে এখন ডাকসু নির্বাচনে দেখা গেল যে ছাত্র শিবিরের জয় জয়কার। তো আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছাত্র শিবিরও কি এই সব কাজগুলোর সাথে সংশ্লিষ্ট, যে নিজেদের সংগঠনকেই রিচ করার জন্য সব কিছু করছে, মানে নিজেদের সংগঠনকে দেওয়ার জন্যই কি তাদের এত কিছু, এত আয়োজন? জি, দেখুন, একটু আগে আকবর হোসেন ভাই বিষয়টা নিয়ে কথা বলেছেন, আমিও তার সাথে মোটামুটি একমত যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি বড় রাজনৈতিক দল, এবং
আমাদের দেশের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যে সেই প্রবণতাটা হচ্ছে যে বড়দের যে ত্রুটি বিচ্যুতিগুলো সেইগুলো মানুষের প্রথম চোখে পড়ে এবং সেইগুলোই মানুষ সেইভাবে হাইলাইট করে, এবং সেটা আমাদের দেশে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবকিছুতেই এটার প্রতিফলন আমাদের দেখা যায়। এখন বিএনপির ব্যাপারে আমরা প্রথম থেকে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বিএনপি যখন একটা নির্বাচনী দাবি তারা এনেছিল, সেই সময় আমরা কিছু মিডিয়া অন্যান্যদের পক্ষ থেকেও এই বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য, ভাগ বাটোয়ারার জন্য নানাভাবে মেলাইন করার চেষ্টা আমরা একটা দেখেছি বিএনপিকে, এবং এই ধারাটা কিন্তু এখনো অব্যাহত আছে। এবং আপনি মূল ধারার ইয়াতে যে যতটুকু না, তার চেয়ে অনেক বেশি আমরা এখনো দেখি যে সোশ্যাল মিডিয়াতে বিএনপি কিন্তু অনেক বেশি কাঠগড়ায় মানে বিএনপিকে দাঁড় করানো হয়, এবং বিভিন্ন অপপ্রচারের মধ্য দিয়েও সেটা কিন্তু করা হয়। একদিকে হচ্ছে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ গুলোতে আছে, সেখানে অনবরত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, এবং অন্যান্য মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যাদের প্রতি তারা অভিযোগটা করেছে, সেইখানে তাদের নিয়ন্ত্রিত যে সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ গুলো আছে, সেখানেও কিন্তু বিএনপি সম্পর্কে অব্যাহতভাবে আপনি দেখেন সেগুলো করা হয়। ঢাকার রাজপথে আপনি দেখেছেন যে বিএনপির ব্যাপারে একেবারে তাদের অভিযোগ উত্থাপন করে তাদের ব্যাপারে কিন্তু প্রকাশ্য চাঁদাবাজি এইটা সেটার এইগুলোর কিন্তু মানে মিছিল হয়েছে, এবং সেখানে অনেক কর্মসূচি করা হয়েছে। কয়েকদিন ধরে আপনি লক্ষ্য করবেন যে জামাতে ইসলামীর নেতা কর্মীদের এই নানা রকমের অপকর্ম, সেগুলোও কিন্তু সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াতে এখন এগুলো আসছে। আপনি যেটি বলতে চাচ্ছিলেন যে জামাতে ইসলামী তাহলে কিন্তু কি একেবারেই কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত না, সেটি দেখবেন। এবং এই 2-3 দিন ধরে আপনি দেখবেন যে জামাতে ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে একজন আলেম, এবং আরো কিছু আলেম, তারা জান্নাতের টিকিট থেকে শুরু করে মানে আজগুবি কতগুলো কথা বলে মানুষকে অসংলগ্ন কথাবার্তা বলছে, জন্য যে অসংলগ্ন কথাবার্তা বলছে, এইগুলো কিন্তু এখন সামনের দিকে আসছে, এবং আগামী দিনে হয়তো আরো এইগুলো আসবে। তবে আমি যে বক্তব্যটা বলতে চাই যে ধরেন বাংলাদেশের রাজনীতির যে কালচার, সেই কালচারে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজেদের পক্ষে জনসমর্থন তৈরি করা বা নিজেদের পার্টিকে সংগঠিত করার জন্য নানাভাবে তারা নানা কৌশলে কাজ করে, এবং সেইখানে এখন জামাতে ইসলামী যে ধরনের রাজনৈতিক দল, তারা অর্থ সংগ্রহের জন্য ইয়ানত নামে এক ধরনের কর্মীদের কাছ থেকে, নেতা কর্মীদের কাছ থেকে তারা নিয়মিত অর্থ সংগ্রহ করেন, এবং সেটাকে বলা হয় যে তারা সেটা স্বতঃস্ফূর্তভাবেই দেন, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কথাই শুনেছি। এবং সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিন ছাত্রদলের এক নেতার উপাচার্যের সাথে যে ধরনের আচরণ করা হয়েছিল, এটা অত্যন্ত নিন্দনীয়, এবং সেটি আপনাদের মূলধারার মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াতে যেভাবে হয়েছে, গতকাল জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এর আগে কুয়েটে যেভাবে উপাচার্যদের সাথে, সেইগুলো কিন্তু আমরা যারা করেছে তাদের ব্যাপারে কিন্তু এই ধরনের আমরা মিডিয়াতে, মূলধারার মিডিয়াতে করা হয়নি। সেখানে সাধারণ শিক্ষার্থীদের নাম দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো রিজভী আহমেদ এই বক্তব্যটা দিয়েছেন, এবং আকবর হোসেন ভাই যে কথাটি বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমাদের যে মিডিয়াগুলো, সামাজিক দায়িত্ব আছে, এবং সেইখানে কোন রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে সেটা সমানভাবে সকলের কাছে উপস্থাপন করা, এবং কোন রাজনৈতিক দল যেন তাদের বিদ্বেষের শিকার না হয়, সেটাও মিডিয়ার মানে নিরপেক্ষ অবস্থান থেকে বিশ্লেষণ করা বা অবস্থানটা গ্রহণ করা। এটা আপনার কথা আকবর হোসেন, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, আপনার কিছু বলার আছে কিনা? আমার একটু বলার আছে। হ্যাঁ, দেখুন, এখন চাঁদাবাজি বা অপরাধ প্রবণতা, এটাকে পরিমাপ করা হচ্ছে কিসের ভিত্তিতে? ভিত্তিতে আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে বিএনপি তার প্রচুর নেতাকর্মীকে বিভিন্ন জায়গায় তারা বহিষ্কার করেছে, যেখানে তারা অভিযোগ পেয়েছে সেখানে তারা বহিষ্কার করেছে। এখন প্রতিটা বহিষ্কারে কিন্তু মিডিয়া রিপোর্ট হয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে। এখন সেটার মাধ্যমে আপনার কাছে একটা পরিসংখ্যান তৈরি হচ্ছে যে হ্যাঁ, বিএনপি এত লোক বহিষ্কার করেছে, তার মানে এত লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, এটা খুব হাইলাইটেড হচ্ছে। কিন্তু যারা তাদের দলের নেতাকর্মীকে বহিষ্কার করেনি, তার অপরাধ প্রবণতা বা চাঁদাবাজিকে তারা হজম করে পার্টিতে যথারীতিভাবে রেখে দিয়েছে, সেটার পরিসংখ্যান কিন্তু আপনি হাজির করতে পারছেন না। এটা কিন্তু একটা বড়। এখন বিএনপি যদি তার নেতাকর্মীদের বহিষ্কার করে থাকে, এটি কিন্তু কোনো নেগেটিভ বিষয় না, ইটস এ পজিটিভ সাইন। কারণ আমরা অতীতে দেখেছি যে প্রধানমন্ত্রী বিগত স্বৈর শাসকের
তিনি কিন্তু গণভবনে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন বিএনপি কিন্তু সেটা বলছে না। বিএনপি সেটাকে তার দলের নেতাকর্মীরা যদি কোনো অন্যায় করে থাকে সেটাকে অ্যাকনলেজ করছে এবং অ্যাকনলেজ করে সেখানে তারা রেকটিফিকেশনের চেষ্টা করছে। কিন্তু অন্য রাজনৈতিক দল, আপনি আরো যাদের কথা বললেন, তারাও যদি একইভাবে অ্যাক্ট করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে তাদের ক্ষেত্রে ঘটনা কতগুলো ঘটছে। এবং আমি অধ্যাপক সিদ্দিকুর রহমানের সঙ্গে একমত যে মিডিয়ার দ্বারা কোনো একটা অংশ বা কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা যেন ভিকটিম না হয়, প্রচারণার ভিকটিম না হয়। আমি নিজে সাংবাদিকতা করেছি বহু বছর, প্রায় 23 বছর। আমি কিন্তু অনেক সময় দেখি যে মিডিয়া যে রিপোর্ট করে সেটাকে যদি আপনি ফার্দার ইনভেস্টিগেশন করতে যান তখন সেখানে দেখা যায় যে আসলে রিপোর্টটা যেভাবে এসেছে ব্যাপারটা সেরকম না। বহু ঘটনা আমি এরকম এগুলাকে আমি ইনভেস্টিগেট করতে গিয়ে সেটা পেয়েছি। হ্যাঁ, এমন হয়। মোদ্দা কথা হচ্ছে, আকবর ভাইয়ের সাথে আমি একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আপনি বলেছেন, ডাকসু নির্বাচনের দিন সকালবেলায় আপনি দেখবেন যে আমাদের মূলধারার সকল সোশ্যাল মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে একটা প্রচার হয়েছিল যে ডাকসুর যে ছাত্রদল প্যানেল থেকে সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করছেন, এবং এইটা মুহূর্তে এত বেশি প্রচারণা হয়েছিল। কিন্তু দেখা গেছে যে আমাদের আচরণবিধিতে একেবারে একজন প্রার্থীর ভোট কেন্দ্রে যাওয়ার একটা আমাদের সুযোগ আছে, কিন্তু এই প্রচারণাটা কিন্তু ভোটের মাঠে আমরা মনে করেছি যে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট সারাদিনের জন্য মানে সোশ্যাল মিডিয়ায় যে সংবাদগুলো বেশি প্রচারিত হয়েছে আপনি সেই প্রসঙ্গেই বলছেন, এবং সেই প্রসঙ্গটা আমরা জানি। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আরও দু একটি বিষয় আছে, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আরেকটি নতুন বিষয়, আজকের আলোচিত বিষয় পোষ্য কোটা বহাল এবং লাঞ্ছনার বিচার দাবিতে কাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন। একটা বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন, আমি দুজনের কাছে প্রশ্ন রাখতে চাই। শুরুতেই চলে যেতে চাই সিদ্দিকুর রহমান খান আপনার কাছে, যে এই যে আপনার কাছে কি মনে হয় যে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, যেই কোটা নিয়ে আসলে একটি সরকারেরই পতন হয়েছে, তো এই কোটার পক্ষে না বিপক্ষে, কিংবা কোটা আসলে কিভাবে থাকা উচিত আপনার কি মনে হয়? আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে কেন্দ্র করে গতকাল যে ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে এটা আমরা বলতে পারি একেবারেই যে মারামারি হাতাহাতি যেখানে হয়েছে, এবং সেখানে প্রো উপাচার্য সহ প্রক্টর এবং অন্যান্য শিক্ষকরা এক ধরনের শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের, এবং এখানে শিক্ষার্থীরাও কেউ কেউ শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা রীতিমতো আমরা মনে করি যে চরমভাবে নিন্দনীয় ঘটনা। এবং এই যে পোষ্য কোটা, এটি নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই আপনার এক ধরনের বিতর্ক চলছে, এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে পোষ্য কোটার এটি বোধহয় স্থগিত ছিল। সাম্প্রতিক সময়ে এই পোষ্য কোটার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের এই সন্তানদের এই সুবিধাটা বহাল রাখার জন্য আদালতেও তারা দ্বারস্থ হয়েছে। এইরকম একটা অবস্থায় পোষ্য কোটাকে আবার ভর্তি প্রক্রিয়ার সাথে সংযুক্ত করার প্রতিবাদে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি একটি শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে এটির পরিসমাপ্তি ঘটতে পারত, কিন্তু আমরা দেখলাম যেভাবে এই প্রক্রিয়াটিকে সমাধান করার চেষ্টা করা হয়েছে, শিক্ষকরা একজন প্রো উপাচার্যকে গাড়ি থেকে নামিয়ে তাকে যেভাবে অপমান হেনস্থা করেছে এবং পরবর্তীতে সেখানে অন্যান্য শিক্ষকদের সাথে যেভাবে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি খুবই দুঃখজনক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও এই বিষয়টিকে আরো সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত ছিল। যখন একটা পোষ্য কোটাকে কেন্দ্র করে একটা দীর্ঘ বিতর্ক এবং আলোচনা চলছিল, সেই সময় শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে আবার এই ধরনের বিষয়টির পুনঃস্থাপনের প্রচেষ্টা, সেটাও আমি মনে করি খুব মানে চিন্তার, মানে অন্তত পক্ষে কোনো সুবিবেচনার কাজ পায়নি। তো এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাটি ঘটে গেল সেটি কিন্তু আমাদের শিক্ষাঙ্গনের জন্য একটা বিরাট লজ্জার বিষয় এবং অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক বিষয়। এবং এই ইতিমধ্যেই এটি কোটার ভর্তি প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে। আপনি আবারও বলতে চাই, বাতিল না, স্থগিত করা হয়েছে। এবং শিক্ষার্থীদের এই আচরণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কমপ্লিট আজকে তারা ধর্মঘট পালন করেছেন এবং আগামীকাল থেকে তারা কমপ্লিট শাটডাউনে এই ঘটনার প্রতিবাদে গেছেন।
এবং অন্যদিকে দেখেন 25 তারিখে সেখানে রাকসু নির্বাচন আছে। এটা কি অনিশ্চয়তার মুখে পড়ে গেল? না, আজকে তারা এই কর্মকাণ্ডটাকে রাকসুরটাকে তাদের কর্মসূচির বাইরে রেখেছিল, কিন্তু আগামীকাল থেকে যে কর্মসূচি সেটা একেবারে কমপ্লিট শাটডাউন। ফলে এই নির্বাচনের আগে যদি আজকে কালকে পরশুর মধ্যে যদি এটি সুরাহা না হয়, তাহলে এই নির্বাচন কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে সিন্ডিকেট ছিল, বেশ কিছু বিষয় উঠে এসেছে আপনার বক্তব্যের মধ্য দিয়ে। আকবর হোসেন, আপনার কাছে আমি একটু জানতে চাই যে রাকসু নির্বাচন একটু অনিশ্চয়তার মুখে পড়ে গেল, সেই সাথে আমি একটু কোটা নিয়ে আপনার অভিমত জানতে চাই যে আসলে পোষ্য কোটাটা কতটা প্রাসঙ্গিক এই সময়, বর্তমান সময়ে এসে। আমার এক লাইনের উত্তর হচ্ছে এটা একেবারেই অপ্রাসঙ্গিক। এটার কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, কারণ আপনি যেখানে চাকরি করবেন, সেটা বিশ্ববিদ্যালয় হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, এটার জন্য কিন্তু আপনাকে রাষ্ট্র বেতন দিচ্ছে, আপনি সেটা বেতন পাচ্ছেন। এর বাইরে আপনি বাড়তি কোনো প্রিভিলেজ দাবি করতে পারেন না। কারণ হচ্ছে আপনার সন্তানরা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে সেখানে সুযোগ না পায়, তাহলে এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। কারণ এটা তো কোনো প্যাকেজ নয় যে তিনি রাষ্ট্রের বেতনও পাবেন, আবার তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে পড়াটা কিন্তু কোনো অধিকার, আমরা যেটা বলি যে শিক্ষার মৌলিক অধিকারের মধ্যে না, এটা কিন্তু একটা সুযোগের মধ্যে। যারা মেধাবী তারাই বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়াশোনা করবেন, এবং এটা হতে হবে অ্যাবসলিউটলি মেধার ভিত্তিতে। এটা তো কোনো প্রাথমিক শিক্ষা নয় যে আমার সবাইকে বেসিক শিক্ষাটা দিতে হবে। তাহলে কেন এই পোষ্য কোটার দাবি? এবং আমি এটা একেবারেই বুঝতে পারছি না, যেটা আপনি শুরু করলেন, যে বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী একটা কোটা প্রথার বিলোপ নিয়ে গড়ে ওঠা আন্দোলন শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এটা এখনো আমাদের কাছে এটা খুব সুদূর অতীতের কোনো স্মৃতি না, যেটা আমরা ভুলে গেছি, মাত্র 1 বছর আগের ঘটনা। তাহলে 1 বছরের মধ্যে এই বিষয়গুলো কেন ঘুরে ফিরে আসছে, এটাতে আমি খুব অবাক হচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন বিবেচনায়, কোন চিন্তায়, যেটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল স্পিরিট, সেখান থেকে তারা কেন সরে আসছে বা কেন তারা এখান থেকে বেরিয়ে আসতে চাইছে না, এটা আমার বোধগম্য নয়। তবে হ্যাঁ, পরিস্থিতি যাই হোক না কেন, শিক্ষকদেরকে লাঞ্ছনা করা বা তাদের লাঞ্ছিত করা, এটা একেবারে অগ্রহণযোগ্য। জি, একেবারে অগ্রহণযোগ্য। বেশ কিছু বিষয় উঠে এসেছে আপনাদের দুজনের বক্তব্যের মধ্যে দিয়ে। সময় স্বল্পতার কারণে আসলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না। ধন্যবাদ সিদ্দিকুর রহমান খান এবং আকবর হোসেন, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এই ছিল সংবাদ সম্পর্কে। ডিবিসির সঙ্গেই থাকুন।